যে মাঙ্গলিক আর নন মাঙ্গলিক যেটাকে বলে তাদের কি অ্যাকচুয়ালি বিয়ে হয়? মাঙ্গলিক মানে হচ্ছে আমাদের এই জন্মছকে মঙ্গলের অবস্থান। কালসর্পটা কি? কালসর্প যোগ বলে এত। এই যে কালসর্পর ব্যাপারটা, কালসর্প জিনিসটা অ্যাকচুয়ালি কি আমাদের বোঝাটা খুব দরকার। কালসর্পকে কিন্তু 12টা টাইপসে ভাগ করা যায়, ঠিক আছে? এবং এর অনেক রকম ব্যাপার থাকে। কালসর্প মানুষকে কিন্তু 0 থেকে 90-তে নিয়ে যেতে পারে, আবার 90 থেকে 0-তেও আনতে পারে। আজকে আমরা স্টার দেখছি শাহরুখ খানকে, সচিনকে, এরা কিন্তু একদিনে হয়নি। এদের স্ট্রাগলটাকে আমরা কিন্তু কেউ দেখছি না। এরা স্ট্রাগল করে, এরা বিশাল স্ট্রাগল করেছে। রাতের পর রাত সচিন উঠে প্র্যাকটিস করতো বল ঝুলিয়ে, আমরা শুনেছি, আমরা জানি। হ্যাঁ, রাতের পর রাত স্ক্রিপ্ট নিয়ে শাহরুখ খান প্র্যাকটিস করতো, এটা আমরা শুনেছি। তার মানে সেই লেভেলে তারা তাদের জায়গাটাকে সাধনার পর্যায়ে পৌঁছে দিয়েছিল। সব কিছু ছেড়ে তারা সেটা করছে, তারপর আজকে তারা এই জায়গায় এসেছে, তাই না? তার মানে কালসর্প থাকলে তখনই কিন্তু পসিবল ডেভেলপ করা। যাদের কালসর্প নেই, উল্টে তারা এই পর্যায়ে পৌঁছতে পারবে না। আপনি কি মনে করেন যে এখন যে অনেকেই আমরা সবাই মানে অ্যাস্ট্রোলজিটাকে অনেকটাই ঠকবাজি বিজনেস হয়ে গেছে, তো সব জায়গায় করলেই আমরা এখন বিভিন্ন সোশ্যাল সাইটেও দেখছি এবং যে কেউ বলছে যে মানে সব গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করছে, সবাই সবটা জানে। তো এই দিকটা কি বলবেন, মানে সঠিক ওয়েটা কোথা থেকে আসছে? আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব, এটা একটা বিগ কোশ্চেন, বিগ ডাউট মানুষের মনে এখন ভয় এসে গেছে। যদি কিছু ক্ষতি করে দেয়, যদি কোনো দেখে ক্ষতি করে দেয়, আমার হাত দেখে আমার ভাগ্য পরিবর্তন করে দিল, ভাগ্য বা আমার ভাগ্যের পজিটিভ সাইডটা নিয়ে নিল। অ্যাকচুয়ালি প্রথমত কেউ কারোর ভাগ্যকে নিতে পারে না, এটা একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, ঠিক আছে? ফিরোজা বা পাইরাইটস করছে, সবাই বলছে যে ম্যানিফেস্টিং, যেটা বলছে যে সবাই ওইটা পড়লে নাকি অনেক টাকা উপার্জন করতে পারবে। তো এটা কি সত্যি যে এরকম কিছু জিনিস, যদি ধাতু, মানে ইটস আ ধাতুই তো, তো এরকম ধাতু না, এগুলো হচ্ছে বেডস, এগুলো হচ্ছে কাইন্ড অফ স্টোন, ক্রিস্টাল, ঠিক আছে? এরও এখন মার্কেটে প্রচুর ডুপ্লিকেট, এগুলো এখন প্রচুর বিজনেস হয়ে রয়েছে। তো এগুলো পড়লে সত্যি কি, মানে আমরা এখন দেখছি অনেকেই হাতে এরকম বিটস পরে রয়েছে যে অনেক দিক থেকে হ্যাপি রয়েছে। আচ্ছা, এই যে আমরা জানি বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশান কোণে বলে যে ভগবানের অবস্থান, যেটাকে নর্থ ইস্টে বলে, ওখানে টয়লেট বলুন বা কিচেন হওয়াটা কি অ্যাকচুয়ালি ঠিক? মানে কখনোই না, অ্যাকচুয়ালি টয়লেট হওয়াটা তো কোনো মতেই অ্যাকচুয়ালি বাস্তু মতে নর্থ ইস্ট কর্নারটায় কোনো মতেই একদমই উচিত না। নর্থ ইস্ট কর্নার বা ঈশান কোণে অবশ্যই দেবতাদের স্থান। যদি এখন তো বিভিন্ন রকম ফ্ল্যাটের জন্য প্রবলেম তৈরি হচ্ছে, যদি আমরা ঈশ্বরের জায়গাটাকে নাও রাখতে পারি, কিন্তু খারাপ জায়গা বা বাথরুম টয়লেট ওখানটা করা কোনো মতেই উচিত না। কালো জাদু কি সত্যি হয়? যেটা এর আগে আমরা বলেছি, কিন্তু সত্যি কি মানুষের মধ্যে কালো জাদু করতে পারে? যারা এটা করাচ্ছে তাদেরও ক্ষতি হচ্ছে, যে যার উপরে করা হচ্ছে তারও ক্ষতি হচ্ছে, দুজনেরই কিন্তু হচ্ছে। এই পুরো স্পিরিচুয়াল যেটা বললেন, মানুষ কিভাবে স্পিরিচুয়াল দিক থেকে এগোতে পারবে? স্পিরিচুয়াল দিক থেকে, আধ্যাত্মিক দিকে কিভাবে যেতে পারবে? আধ্যাত্মিক দিক থেকে এগোতে পারবে মানে হচ্ছে তার ধরুন যে দেবতা প্রিয়, যেই হতে পারে। বহু মানুষ আছে তাদের কোনো দেবতা প্রিয়ই না, তাদের হয়তো প্রকৃতি প্রিয়, প্রকৃতিই তার কাছে ঈশ্বর, সে প্রকৃতিকেই ভালোবাসো। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা, সবাইকে স্বাগত আমার পডকাস্ট শো টকবক উইথ ওয়েন্দ্রিলা, অ্যাসোসিয়েট বাই বাংলা হান্ট। আজকে আমার সাথে রয়েছে আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য মহাশয়। নমস্কার আমার এই পডকাস্ট শোতে আসার জন্য। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাদের সামনেই তো পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া, কারণ বাঙালিদের আমাদের কাছে হচ্ছে 12 মাসে 13 পার্বণ। তো আপনি যদি একটু কিছু বলেন দর্শকদের জন্য বিভিন্ন রাশি চক্রগুলো, কারণ আমরা জানি যে 12টা রাশি চক্র রয়েছে, তো একটু রাশি সম্পর্কে যদি কিছু দর্শকদের বলেন কেমন যাবে, কারণ আমরা জানি যে এটা হচ্ছে মঙ্গলের বছর, অর্থাৎ নাম্বার 9। সো একটু যদি কিছু বলেন। বলছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে এই মঙ্গলের বছর নাম্বার 9, ইটস অল অ্যাবাউট নিউমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজি। তাই বাঙালিদের ক্ষেত্রে যেটা আসছে সবার আগে পয়লা বৈশাখ, এটা আমাদের কাছে একটা বিশেষ অবশ্যই দিন, আমাদের একটা বছর নতুন করে শুরু হচ্ছে। তো এই নতুন বছরে অ্যাকচুয়ালি যে গ্রহদের সঞ্চার, গ্রহদের সঞ্চারের উপরে দাঁড়িয়ে কিন্তু আমাদের জীবনটা অনেক কিছু নির্ভর করছে। প্রত্যেকের যেমন রাশি লগ্ন আলাদা, প্রত্যেকেরই সেরকম কি হবে, তাদের রেজাল্টগুলো আস্তে আস্তে আলাদা আলাদাই হবে।
প্রত্যেকেরই যে এটা খারাপ হবে, প্রত্যেকেরই যে ভালো হবে সেটা কিন্তু নয়। এইবার কি দেখছি আমরা, যে 12টা রাশি আমরা জানি। প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আমরা কি জানছি, যে এখন আবার সাড়ে সাথী শুরু হয়েছে। এই যে ট্রানজিটের ক্ষেত্রে সাড়ে সাথী এটা স্টার্ট কত হচ্ছে। বছর থাকবে? সাড়ে সাথী ইন জেনারেল 7.5 বছর 7.5 ধরেই বছর চলে। ধরে কারণ চলে। হচ্ছে সাড়ে সাথী ফার্স্ট জিনিসটা বুঝতে হবে। সাড়ে সাথী জিনিসটা কি, শনি প্ল্যানেটটা রাশিচক্রে একটা রাশিকে পরিক্রমা করতে 2.5 বছর টাইম নেয়। সেরকমই যেটা রাশি, রাশির আগের হাউসটা, যেমন মেষ রাশি যদি হয় কারোর, তার আগের রাশি হচ্ছে কি মীন, আর পরের রাশি হচ্ছে বৃষ। তার মানে মেষ রাশির আগে যখন মীন রাশিতে শনি প্রবেশ করবে তখন সাড়ে সাথী শুরু হবে। মীন রাশিকে ক্রস করতে শনি 2.5 বছর কম বেশি টাইম নেবে, ঠিক আছে। আবার মেষ রাশিতে ওখান থেকে প্রবেশ করে আরো 2.5 বছর টাইম নেবে, 5 বছর হলো। তারপরে বৃষ রাশিতে প্রবেশ করবে, সেটাকে ক্রস করতে আবার 2.5 বছর টাইম লাগবে। তার মানে টোটাল কি হলো, আমরা দেখলাম 3টে রাশি মিলিয়ে 7.5 বছর টাইম লাগলো। দ্যাটস ওয়াই দিস কল্ড সাড়ে সাথী। 7.5 বছর ধরে চলে। মানুষের একটা ধারণা হয়ে গেছে যে সাড়ে সাথী মানেই খুব খারাপ, খুব ডেঞ্জার, এরকম একটা ব্যাপার মানুষের মনে চলে এসছে। কিন্তু সাড়ে সাথী মানেই যে সবসময় খারাপ হবে সেটা কিন্তু নয়। সাড়ে সাথীতে প্রচুর মানুষকে আমি দেখেছি যাদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। এটা অ্যাকচুয়ালি নির্ভর করছে লগ্ন সাপেক্ষে শনির অবস্থান। প্রত্যেকের জন্ম ছকে শনির কোথায় অবস্থান করছে লগ্ন সাপেক্ষে, সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু এটা ডিপেন্ড করছে। অনেককে দেখা গেছে সাড়ে সাতির মধ্যেই তার এমন যোগ তৈরি হয়েছে, তার এমন সময় গেছে যে সে জীবনে বিশাল উন্নতি করেছে। আবার সাড়ে সাতিতেই দেখা গেছে একজন বিশাল বড় ব্যবসায়ী, তার জন্মছকে শনির এমন পজিশন যে সে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পড়ে গেছে। এটা দুটো পসিবল, কারণ তার বার্থ চার্টে কি আছে, স্যাটার্নের পজিশন কি আছে, অন্যান্য প্ল্যানেটের কি পজিশন আছে, দশা অন্তর্দশা কি চলছে, এই পুরো বিষয়টাকে নিয়ে কিন্তু ট্রানজিটের একটা রেজাল্ট আছে, ঠিক আছে। এইবার আসছে তোমার যেটা সবার আগে কথা মানে বক্তব্য ছিল যে আমাদের পয়লা বৈশাখ থেকে প্রত্যেকটা মানুষের কেমন যাবে, বেসিক্যালি যাদের 12টা রাশির মধ্যে এক একজন রাশির কি রকম যাবে। তো মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই ইন জেনারেল প্রেডিকশন এটা কিন্তু প্রত্যেকের জন্মছক আগেই বলে দিলাম, প্রত্যেকের জন্মছক আলাদা হয়, ভ্যারি করছে, কিন্তু একটা জেনারেল প্রেডিকশন যেটা বোঝায় সেটা হচ্ছে যা প্রেজেন্ট সিচুয়েশনস আছে প্ল্যানেটারি সিচুয়েশনে, সেটা অনুযায়ী কিন্তু মেষ রাশির এই বছরটা খুব একটা ভালো যাবে না। মেষ রাশি কিন্তু মনে হবে যে আমরা ডেভেলপ করছি, কিন্তু তারা বেশ কিছু ভুল পদক্ষেপ ফেলবে জীবনে, যার ফলে কি হবে, তাদের আপকামিং টাইমটা কিন্তু ডিস্টারবেন্স হবে। বিশেষ করে বৈশাখ মাসে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখা যাবে বেশ কিছু মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে, দ্যাট ইজ ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, এই জায়গাটা হবে। কিছু কিছু মানুষের আছে কিন্তু ইকোনমিক গ্রোথ হওয়ার চান্সেস আছে, ডেফিনেটলি ইকোনমিক গ্রোথ হবে। বারবার আমি একটা কথাই বলি, দ্যাট ইজ কি, প্রত্যেকের জন্মছক কিন্তু আলাদা, এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন। শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসবে, এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আসবে। এবং মেষ রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে, হুট করে কিছু ইনকামও কিন্তু ডেভেলপ করে যাবে, এটা কিন্তু হবে। এবার বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু পয়লা বৈশাখের পর ডেফিনেটলি ডেভেলপমেন্ট কিছু হবে। বৃষ রাশির কিছু উন্নতি আছে, নতুন নতুন কিছু এরা প্রজেক্টস বা কোনো কাজ নিয়ে চিন্তাভাবনা করতে পারে, এবং এদের কর্মের জায়গায় নতুন কিছু না কিছু চান্সেস আসবে, ঠিক আছে। এদের হেলথ অল ওভার ঠিকই যাবে, খুব একটা ডিস্টারবেন্স যাবে না। এবার বৃষ রাশির ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার হচ্ছে, এদের দৃষ্টিভঙ্গি কিন্তু খুব স্টার্প, ঠিক আছে। এই যে সার্ভ দৃষ্টিভঙ্গি, এবং যে কোনো জিনিসকে এরা একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে চলতে পছন্দ করে, যার ফলে কি হচ্ছে, এরা নিজেদের জায়গাটাই কিন্তু এই মুহূর্তে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে, সেই সুযোগটা কিন্তু এখন এরা পাবে, ঠিক আছে। মিথুন রাশির ক্ষেত্রে যদি দেখা যায়, মিথুন রাশির ক্ষেত্রে কি আছে, এই টাইমে কিন্তু কর্মের জায়গায় নিয়ে একটু মেন্টাল ডিস্টারবেন্স আসবে। যাদের মিথুন রাশি আছে তাদেরকে কিন্তু কর্মের জায়গায় একটু ভালো করে চিন্তা ভাবনা করে চলা উচিত, কারণ মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্ল্যানেট পজিশনসগুলো আছে সেক্ষেত্রে তারা অর্থ নষ্ট করতে পারে কোনো না কোনো সমস্যায় পড়ে, ঠিক আছে। তো এমন কিছু সমস্যা এরা জড়িয়ে পড়বে যে সমস্যাগুলো বেশ কিছু জায়গায় লিগাল দিকেও এগোতে পারে। তো সেই জায়গায় কিন্তু মিথুন রাশিকে
একটু সাবধানে সন্তর্পণে থাকা উচিত। এবং আস্তে আস্তে দেখা যাবে এদের এই যে ক্লামজি ভাব একটা চলছিল, তারা এই যে সমস্ত জায়গায় আটকে পড়ছিল না, সেই জায়গাটা থেকে এরা আস্তে 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 বেরিয়ে আসবে। কর্কট রাশিতে আমরা যদি যাই, কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশি কিন্তু লাস্ট 2.5 years ধরে খুব সমস্যায় ছিল কর্কট রাশি। কর্কট রাশির এই যে প্রবলেমটা হলো, এই যে স্যাটার্নের ট্রানজিটটা হয়েছে, যার ফলে কর্কট রাশিকে দেখা যাবে তাদের যে প্রবলেমসগুলো ছিল সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। অনেকের কিন্তু মনে হবে যে আমি যে প্রবলেমটা লাস্ট 2.5 বছর ছিলাম এখনো কিন্তু কাটছে না, এটা তাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যার ফলে কর্কট রাশির কিন্তু এই পয়লা বৈশাখের পর বেশ কিছু ডেভেলপমেন্ট আসবে, হেলথ ওয়াইজ আসবে। হেলথে যে প্রবলেমগুলো অ্যারাইজ করেছিল লাস্ট 2.5 ইয়ার্সে, সেই জায়গাটায় কিছু ডেভেলপমেন্ট হবে। বিজনেসের ক্ষেত্রে এদের কিছু ডেভেলপমেন্ট হবে, এবং সেম টাইম তাদের যে ইকোনমিক পজিশনটা ডিস্টার্ব হয়েছিল, ইকোনমিক পজিশনটাও কিন্তু তাদের আস্তে আস্তে ডেভেলপমেন্ট করা শুরু করবে। এদের ক্ষেত্রেও কিন্তু আর একটা জায়গা নতুন ওপেন হবে, যে এদের কাছে নতুন নতুন অপশনস আসতে শুরু করবে। সেই জায়গাটা কিন্তু কর্কট রাশির যেটা দরকার, একটু ভালো করে চিন্তা ভাবনা করে স্টেপ নেওয়াটা খুব দরকার। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে একটু কিন্তু ডিস্টারবেন্স চলবে। সিংহ রাশির বেসিক্যালি দেখা যাবে কিন্তু বিশেষ করে ফ্যামিলি লাইফে কিছু সমস্যা তৈরি হবে। সিংহ রাশির ক্ষেত্রে এই প্রবলেমটা থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসবে, এটা কিন্তু সিংহ রাশির দেখা যাবে। সিংহ রাশির আর একটা ব্যাপার থাকবে, এদের অ্যাকচুয়ালি কি হয়, সিংহ রাশির মধ্যে একটা জিনিস দেখা গেছে, এদেরটা মানে মাঝে মাঝে খুব ডমিনেন্সি ব্যাপারটা কাজ করে নেয়, যার ফলে কি হবে, সিংহ রাশির বেশ কিছু গোপন শত্রুও তৈরি হয়ে যাবে, এবং তাদের দ্বারা কিন্তু কিছু না কিছু প্রবলেম তৈরি হবে আস্তে আস্তে। সেম টাইম যদি আমি আবার কন্যা রাশিতে আসি, কন্যা রাশির ক্ষেত্রে আবার দেখা গেছে যে কন্যা রাশি একটু প্রেশারে ছিল লাস্ট টাইম। তো এই টাইমটায় কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে, এটা কোনো কিছু পেতে পারে, ঠিক আছে, কন্যা রাশি কিছু পেতে পারে, একটা চান্সেস কন্যা রাশির তৈরি হবে। সেম কন্যা রাশির আর একটা ব্যাপার হচ্ছে, কন্যা রাশির বিজনেসের ক্ষেত্রে যে ডিসিশনসগুলো নিয়েছিল আগে, এখন এসে দেখা যাবে সেই ডিসিশনসগুলো তখন তাদের মনে হয়েছিল তো ঠিকঠাক ডিসিশন নিয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের কিন্তু এই বিজনেসের জায়গাটায় মনে হবে কোনো না কোনো রকম ডিস্টারবেন্স আসছে। তার মানে বিজনেস রিলেটেড ইস্যুস নিয়ে কন্যা রাশিকে কিন্তু একটু সমস্যা পড়তে হবে। কন্যা রাশির আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এডুকেশনাল ফিল্ডে আছে কন্যা রাশিতে, তাদেরকে দেখা যাবে কিন্তু বেশ ডেভেলপ করছে, এবং কিছু মানে হায়ার স্টাডিজ যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো টাইম তৈরি মানে কন্যা রাশির জন্য খুব উন্নত, হ্যাঁ, মানে উন্নতির যোগটা রয়েছে, যারা অ্যাকচুয়ালি এডুকেশন সেক্টরের জন্য আছে তাদের জন্য এটা কিন্তু ঠিকঠাক হবে। তুলা রাশি পাস্ট বেশ কিছু ইয়ার্স ধরে ডিস্টারবেন্সের মধ্যে ছিল। তো তুলা রাশির বলতে পারি, তুলা রাশিতে যারা আছেন তারা আপনারা দেখবেন আপনাদের লাইফটা খুব একটা প্রেশারের মধ্যে চলে এসেছিল, বিভৎস প্রেশার। আপনাদের সেই প্রেশারটা না আস্তে আস্তে দেখবেন হালকা হয়ে গেছে, এবং খুব কুইক গেন হওয়ার একটা চান্সেস তৈরি হবে। এই ক্ষেত্রে বলে রাখি, কুইক গেনের ইয়েতে গিয়ে চক্করে গিয়ে আপনারা যদি কোনোভাবে কোনো রকম উল্টোপাল্টা জায়গায় পা ফেলে দেন, তাহলে কিন্তু লং টার্মে আবার ক্ষতিগ্রস্ত হবে। তাই তুলা রাশিকে কিন্তু সাবধানে চলতে হবে, আপনাদের ডেভেলপমেন্ট হবেই। এই বছরটা কিন্তু তুলা রাশির ডেভেলপমেন্ট হবেই অ্যাট এনি কস্ট, কিন্তু তাদেরকে সাবধানে পা ফেলতে হবে। তাদের এভরিওয়্যার তারা ডেভেলপমেন্ট করবে, কিন্তু তাদের পার্সোনাল লাইফে কিছুটা সমস্যা তৈরি হবে। বিশেষ করে ধরুন তাদের সোসাইটি থেকে সোসাইটাল কিছু প্রবলেমস তৈরি হবে, কিন্তু কেরিয়ারের গ্রাফ এদের খুব হাই হবে। ওকে, বৃশ্চিক রাশি লাস্ট 2.5 বছর ধরে খুব সমস্যা ছিল, তারা তাদের জায়গাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে, তাদের প্রবলেমসগুলো বেশ কিছু জায়গা থেকে সলভ হতে শুরু করবে। বিশেষ করে বৃশ্চিক রাশির যারা পলিটিক্যাল পার্সোনালিটি বা পলিটিক্স নিয়ে যারা কাজ কারবার করে, তাদের বৃশ্চিক রাশির যারা থাকবে তাদেরকে কিন্তু কিছুটা হলো প্রবলেম থেকে বেরিয়ে আসবে। তাদের যে বিভিন্ন রকম প্রবলেমসের থ্রু দিয়ে যেতে হয়েছে 2.5 years, সেই জায়গাটা কিন্তু সলভ হতে চলেছে। ফাইন্যান্সিয়াল প্রবলেমসগুলোও তাদের সলভ হতে চলেছে। ধনুর ক্ষেত্রে দেখা যাবে তাদের পারিবারিক কিছু বিবাদ তৈরি হতে পারে,
কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে মিটে যাবে। তবে ধনুর ক্ষেত্রে যে জায়গাটা দেখা যাবে, তাদের যে একটা এরা না একটা টার্গেটেড নিয়ে চলে। ধনু একটা টার্গেট নিয়ে চলে যে আমাকে এই জায়গাটায় পৌঁছতে হবে, আমাকে এটা রিচ করতে হবে। এতদিন তারা ঠিক করে উঠতে পারছিল না, কোথায় যেন একটা ল্যাক থেকে যাচ্ছিল যে আমি সব কিছু করছি, বাট কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমি ঠিক সেইভাবে ব্যাপারটা আমার হয়ে উঠছে না, কাজগুলো কমপ্লিট হচ্ছে না। এই টাইমটা পড়ছে, তাদের কিন্তু সেই কাজগুলো কমপ্লিট হবে। ধনুরা কিন্তু যাদের ধনু রাশি, আপনারা কিন্তু স্টে টিউনড, আপনাদের কিন্তু এই জায়গাটা আপনাদের ডেভেলপমেন্ট হওয়ার চান্সেস আসছে খুব শীঘ্রই। আর মকর রাশির কি বলবো, মকর রাশির তো 7.5 বছর ধরে অলরেডি 7.5 চলেছে। তারা বিভিন্ন রকম আপস ডাউনস ফলের মধ্যে দিয়ে গেছে। তাদের এই যে 7.5টা কেটেছে, তারা আস্তে আস্তে নিজেদেরকে আবার তাদেরকে গড়ে তুলতে হবে। তারা আস্তে আস্তে নতুন স্টেপ ফেলবে, তাদের স্টেপ ফেলার জায়গাগুলো হবে। তাদের যে পারিবারিক প্রবলেমসগুলো চলেছে, পারিবারিক প্রবলেমসগুলো সর্টেড আউট হবে। তাদের কাজের জায়গায় যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে সর্টেড আউট হবে। তাদের ফাইন্যান্সিয়াল যে প্রবলেমসগুলো চলেছে সেগুলো সর্টেড আউট হবে। বাট সাবজেক্টও আমি আগেও বলেছি, কি বারবার একটা কথাই বলছি, সেটা হচ্ছে প্রত্যেকের জন্মছক কিন্তু আলাদা। তাই এই যে ট্রানজিশনের যে ফল আমি যার কথা বলছি, সেটা কিন্তু জেনারেল প্রেডিকশন। এটাই আপনি জেনে রাখুন যে কোনো না কোনোভাবে আপনার বার্থ চার্টে যা পজিশন আছে স্যাটার্নের, তার উপরে কিন্তু আপনারা রেজাল্টটা পাচ্ছেন। কুম্ভ রাশির ক্ষেত্রে এরা প্রবলেমসে পড়েছিল এবং এই কিছু প্রবলেমস তৈরি হবে, এদের কিছু ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, কিন্তু হেলথের দিক থেকে এদের কিন্তু ডিস্টারবেন্স আসবে। যেমন বিপির সমস্যা আসতে পারে, নার্ভের সমস্যা আসতে পারে। এই সমস্যাগুলো এদেরকে কিন্তু ভোগাবে। এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে এদের কর্মের পরিবর্তন আসতে পারে। তবে এই কর্মের পরিবর্তন এখন করাটা খুব একটা বেটার হবে বলে তো আমার মনে হয় না। বা প্রত্যেকের বাচ্চাট অনুযায়ী বিষয়টা দেখার ব্যাপার আছে। আর যাদের মীন রাশি, মীন রাশিকে এই মুহূর্তে খুব সাবধানে চলতে হবে, কারণ মীন রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের চান্সেস আছে। কোনো আইনি প্রক্রিয়া এরা শুরু করতে পারেন, সেক্ষেত্রে এটা লং টার্মে চলবে, সেক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল লসেসই হবে। মীন রাশির ক্ষেত্রে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করা উচিত, কারণ এই মুহূর্তে তাদের ইনভেস্টমেন্টের জায়গাটা খুব একটা ঠিকঠাক নেই। এইগুলোই আর কি। আচ্ছা, আমরা তো 12খানা রাশি চক্র সম্বন্ধে জানতে পারলাম। তো এবার আমাকে বলুন যে মাঙ্গলিক আর নন মাঙ্গলিক যেটাকে বলে, তাদের কি অ্যাকচুয়ালি বিয়ে হয়? মানে মাঙ্গলিক অর্থটা কি? মাঙ্গলিক ব্যাপারটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে, মাঙ্গলিক দেখবেন আমাদের কোনো বিয়ে অনুষ্ঠান যদি হয় এবং তখন দেখবেন একটা পার্টিকুলার জায়গায় লেখা থাকে কিন্তু মাঙ্গলিক কর্ম। বিবাহ অনুষ্ঠানটাকেই কিন্তু মাঙ্গলিক কর্ম বলে থাকে। অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে হোয়াট ইজ মাঙ্গলিক। মাঙ্গলিক জিনিসটা কি? মাঙ্গলিক মানে হচ্ছে আমাদের জন্মছকে মঙ্গলের অবস্থান। মঙ্গল তো প্রত্যেকের জন্মছকেই থাকে। আচ্ছা, মঙ্গল তো মানে কুমার নাকি? মঙ্গল অ্যাকচুয়ালি দিস ইজ কুমার, এগুলো অ্যাকচুয়ালি ফ্যাব্রিকেশনস। আমি প্ল্যানেট বুঝি। ওকে, when you come to astrology, I only believe it's a planet. এর একটা রে আছে, যে রেটা আমাদের পৃথিবীর মধ্যে একটা সার্টেন টাইম এসে পৌঁছাচ্ছে, পৌঁছানোর পর আমাদের বডি সেটাকে অ্যাবজর্ব করছে, অ্যাকর্ডিংলি আমরা রিয়্যাক্ট করছি। ঠিক আছে, তো এইখানে কুমার বা বিবাহিত, আই ডোন্ট বিলিভ অল দিস স্টাফ। পার্টিকুলার অ্যাস্ট্রোলজি আমি শুধুমাত্র প্ল্যানেটকেই বিলিভ করি। সো প্ল্যানেট যখন আমরা দেখছি, পৃথিবীর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং মহাকাশে বিভিন্ন দেখবেন যে 12টা রাশি আছে। রাশি মানে হচ্ছে নক্ষত্রপুঞ্জ। ঠিক আছে, সেই পার্টিকুলার নক্ষত্রপুঞ্জগুলোতে প্ল্যানেটসগুলো এক একটা ঘুরতে থাকছে এবং সেখান থেকে আমাদের কাছে কিন্তু রে আসছে, আমাদের বডি সেই রেটা অ্যাবজর্ব করছে এবং আমরা সেই মতো আমাদের লাক তৈরি হচ্ছে বলছি, বা আমি বিলিভ করি যে আমাদের ব্রেনের ক্যাপাসিটি তৈরি হয়। ঠিক আছে, আমাদের ব্রেনের যদি ক্যাপাসিটি তৈরি হয়, তখন আমি আমার কথা ঠিকভাবে ডেলিভারি করতে পারবো, আমি আমার ডিসিশন ঠিকভাবে নিতে পারবো, আমি আমার জেস্চার ঠিকভাবে রাখতে পারবো। এটা আমি বিলিভ করি, অ্যান্ড দ্যাটস হোল অফ মাই অ্যাকশনস মেক মাই লাক। এটা আমি বিলিভ করি কোনো একটা জায়গায়। ওকে, সো এই প্ল্যানেট মঙ্গল যখন আমরা জন্মেছি, জন্মানোর সময় এটা কিন্তু আপনাদেরও ভালো করে একটু মাথায় রাখা উচিত। আমরা যখন জন্মগ্রহণ করছি এবং
আমাদের তখন যে বার্থ চার্টটা তৈরি হচ্ছে বা জন্মকুণ্ডলী তৈরি হচ্ছে, তখন আমাদের প্রথম যে ঘর সেটা হচ্ছে লগ্ন। যদি লগ্নতে মঙ্গল অবস্থান করে তখন মাঙ্গলিক। লগ্ন থেকে যদি চতুর্থে মঙ্গল অবস্থান করে তখনও বলা হয় মাঙ্গলিক। আবার লগ্ন থেকে যদি সপ্তমে অবস্থান করে মঙ্গল তখন বলে মাঙ্গলিক। লগ্ন থেকে অষ্টমে যদি অবস্থান করে তখনও বলে মাঙ্গলিক। লগ্ন থেকে দ্বাদশে যদি অবস্থান করে তখনও বলা হয় মাঙ্গলিক। অনেক ক্ষেত্রে দেখা গেছে লগ্ন থেকে দ্বিতীয় হাউসে বা রাশির সাথে যদি মঙ্গল অবস্থান করে তখনও সেটাকে মাঙ্গলিক বলে। আর এই যে একটা ধারণা হয়েছে মাঙ্গলিক মানেই বিয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ডিভোর্স হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে তো আমি শুনেছি অনেকে নাকি এসে আমাকে বলছে তারা জানে যে তার স্পাউস মারা যাবে। এই বিলিফটা আমি মনে হয় একটুখানি রং। কারণ মানে মাঙ্গলিক সেই অর্থে নন মাঙ্গলিককেও বিয়ে করা যেতে পারে, ডিপেন্ডস টু যে তার কি রেমেডি হয়েছে, প্রতিকারটা কি দরকার। কারণ অ্যাকচুয়ালি এই যে মঙ্গলের পজিশনসগুলো, মঙ্গল অ্যাকচুয়ালি কি করে, মঙ্গল যেটা করে মঙ্গলের মধ্যে আমাদের মধ্যে কি আছে, একটা লড়াই করার ক্ষমতা নিয়ে আসে। কারণ মঙ্গল ইটস এ ফায়ারি প্ল্যানেট। এই ফায়ারি প্ল্যানেট আমাদের মধ্যে কি করে, লড়াই করার ক্ষমতা জন্মায়, আমাদের মধ্যে জেদ নিয়ে আসে, আমাদের মধ্যে সাহস নিয়ে আসে। যারা মাঙ্গলিক হবে ইন জেনারেল আপনি দেখে নেবেন তারা কিন্তু কোনোভাবে কিন্তু ভীত হয় না, ভয় পায় না কোনো কিছুকে। তারা যে কোনো জিনিসে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, লড়ে যাবে। এটা কিন্তু গুড জেস্চার আমি মনে করি। কারণ আপনি ভাবুন না, আপনি আপনার জীবনে চলার পথে যদি প্রত্যেকটা মুহূর্তে ভয় পেতে থাকেন তাহলে সমস্যা। কিন্তু আপনি সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন, এটা পজিটিভ। প্রবলেমটা কোথায় দাঁড়ায়? প্রবলেমটা আমরা এটা বুঝতে পারি না আমাদের সাহসটা কতটা দেখানোর দরকার। এই ফার্স্টেই বললাম আমাদের জেস্চার, আমাদের বিহেভিয়ার সমস্ত কিছু নিয়ে লাভ তৈরি হয়। ধরুন আমি একটা বাড়িতে আছি, ঠিক আছে, বাড়িতে আরো 10 জন লোক আছে, সামহাউ আমার 4th হাউসে মঙ্গল, আমি 4th হাউস মাঙ্গলিক। ওকে, এইবার আমি কি করছি, বাড়ির মধ্যে থেকে হুটপাট আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি বাড়ির লোকজনের সাথে বাজেভাবে কথা বলছি। তখন তারা তো আমাকে আর পজিটিভ ভাবে নেবে না। আপনি চিন্তা করুন না, কেউ যদি আপনার সাথে নেগেটিভ ওয়েতে বিহেভ করে আপনি কি তাকে পজিটিভ ওয়েতে নিতে পারবেন না। এইবার যাদের 4th হাউসে মাঙ্গলিক আছে দেখা গেছে তারা ইন জেনারেল এই বিহেভিয়ারটা করতে থাকে। দ্যাটস ওয়াই হি অর সি ইজ মাঙ্গলিক। তার মানে যখন বার্থ চার্টে আমরা দেখছি যে 4th হাউস মাঙ্গলিক, তখন একজন অ্যাস্ট্রোলজার সেই ব্যক্তি কি বলছে, আপনি মাঙ্গলিক আছেন, আপনার এই জায়গায় গিয়ে সমস্যা হতে পারে। এটারও কিন্তু রেমেডি আছে, বিভিন্ন রেমেডি হতে পারে। রেমেডি মানে যে আপনাকে স্টোন পরে বসে যেতে হবে, আপনাকে হোমযজ্ঞ করতে হবে, সেটাও কিন্তু না। আপনি যদি মেডিটেশন করে আপনার এই অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারেন, আপনার বিহেভিয়ারটাকেও যদি কন্ট্রোল করতে পারেন, তাহলেও কিন্তু ওই জায়গা সলভটা হতে পারে, তাই না? কারণ আপনার যে জায়গায় মাথা গরম হচ্ছে সেখানে আপনি যদি মাথাটা ঠান্ডা রেখে একটু ডিপ্লোম্যাটিক্যালি চিন্তা ভাবনা করে জায়গাটা যদি হ্যান্ডেল করে নেন, তাহলে কিন্তু আপনি বললেন যে মাঙ্গলিক যারা রয়েছে তাদের তো এরকম অ্যাঙ্গারনেসটা রয়েছে, থাকবেই, সেই জন্যই তো সেটা মেডিটেশন করেও কমানো যায়। যখন কারোর অ্যাঙ্গার একটা ম্যাটার করছে দেখবেন হুটপাট তারা রেগে যাচ্ছে, তখন তার কি করতে হবে, রাগটাকে কমাতে হবে, তার বিহেভিয়ারটাকে ঠিক করতে হবে। কিন্তু এমন সিচুয়েশন হলো সেখানে হয়তো কমাতে পারলো না, সেখানে তো সে বাস্ট হলো। এটাই তো কন্ট্রোল, এই জন্যই তো রেমেডি। সেটাই তো বার্থ চার্টে দেখতে হবে যে তার কি টাইপের রেমেডি। আপনি কিন্তু সবাইকে একরকমের রেমেডি দিতে পারেন না, কারণ হচ্ছে রেমেডি একটা বার্থ চার্টের উপরে ডিপেন্ড করছে, তার বার্থ চার্টে প্ল্যানেটারি পজিশনসগুলোর উপরে ডিপেন্ড করছে যে তাকে এক্স্যাক্টলি কি রেমেডি দিলে তার সেই রেমেডিটা শ্যুট করবে। আপনি যে কেউ এলো, আপনি তাকে একটা কিছু দিয়ে দিলেন, রেমেডি হয়ে গেল, নট লাইক দ্যাট। রেমেডি দিতে গেলে আপনাকে হবে থিঙ্ক, আপনাকে বুঝতে হবে, আপনাকে জাজ করতে হবে যে ওই চার্টটার জন্য কোন রেমেডি প্রপারলি যাবে, তারপর তো আপনি তাকে রেমেডি দেবেন। আপনি ফুটপাথ দিয়ে দিলেও তার একটা হয়ে গেলে কিছু হবে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে একটা কিছু দিয়ে দেওয়া হলো, সেটা নেগেটিভ এফেক্ট হচ্ছে। বহু মানুষের ক্ষেত্রে আছে, বহু মানুষ আছে দেখবেন তারা মানে বাসে ট্রেনে সমস্ত জায়গায় ট্রেন স্টোন পরে কবজ পরে এই সমস্ত কিছু যন্ত্র লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ডেভেলপমেন্ট হচ্ছে? যা ছিল তাই আছে, কি চেঞ্জেস এসছে? কারণ তার বার্থ চার্ট রেক্টিফিকেশনটাই তো ঠিক নেই। বার্থ চার্ট রেক্টিফিকেশনটা খুব দরকার। সবার আগে বুঝতে হবে যে বার্থ চার্টটায় কোন রেমেডি যাবে,
সেই রেমেডি পুট করবেন, দেখবেন ঠিকঠাক রেজাল্ট আসছে। ভেরি ইজি, ইটস ভেরি ইজি, ভেরি সিম্পল। আচ্ছা, কাল সর্পটা কি? কাল সর্প যোগ বলে এত। এই যে কালসর্পর ব্যাপারটা, কালসর্প জিনিসটা অ্যাকচুয়ালি কি আমাদের বোঝাটা খুব দরকার। কালসর্প মানে হচ্ছে যে আমরা যখন দেখি না বার্থ চার্টে একটা মানুষের একটা জায়গায় রাহু বসে আছে, একটা জায়গায় কেতু বসে আছে, সবসময় রাহুর ঠিক অপোজিট সমসপ্তম আমরা বলি, সমসপ্তমে কেতু বসে থাকে অলওয়েজ। কেতুরও সমসপ্তমে রাহুই থাকে। এই একটা অ্যাক্সিস তৈরি করছে, সরল রেখা একটা তৈরি করছে, এর একটা সাইডে যখন প্ল্যানেটসরা থাকছে সেটা কিন্তু কালসর্প তৈরি হচ্ছে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যখন একটা সাইডে ম্যাক্সিমাম প্ল্যানেট, আবার অপোজিট এই অ্যাক্সিসের আর একটা সাইডে কিছু প্ল্যানেট থেকে যাচ্ছে, তখনও কালসর্প হয়। কালসর্পকে কিন্তু 12টা টাইপসে ভাগ করা যায়, ঠিক আছে? এবং এর অনেক রকম ব্যাপার থাকে। কালসর্প মানুষকে কিন্তু 0 থেকে 90-তে নিয়ে যেতে পারে, আবার 90 থেকে 0-তেও আনতে পারে। কালসর্প মানে যে সবসময় খুব খারাপ হবে সেটা কিন্তু নয়। যেমন এই সচিন টেন্ডুলকারেরও কিন্তু কালসর্প ছিল, এরকম বহু নামি দামি মানুষের কালসর্প থাকে। কিন্তু এই যে সচিন তেন্ডুলকারের যে বললেন, কিন্তু এরকম নর্মাল অনেক পার্সন আছে, তো নট অনলি সচিন তেন্ডুলকার, তো তাদের ক্ষেত্রে কি মানে বেনিফিটস বা উপকার প্রতিকারটা কি হবে? কারণ একজন উনি ধনী ব্যক্তি, ওনার হয়েছে, আবার যিনি গরিব মানুষ তাদেরও হয়তো কালসর্প রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? অ্যাকচুয়ালি জন্মছকে কালসর্পের বিষয়টা ধনী গরিব দেখে হয় না, যে কোনো বললাম এই এই পার্টিকুলারলি যে ওয়েতে যদি প্ল্যানেটসগুলো অবশ্যই এই প্যাটার্নটা এলেই কিন্তু কালসর্প হয়। অবশ্যই ধনী ব্যক্তি গরিব ব্যক্তি সেটা তো আছেই রেমেডির ব্যাপারটা, কিন্তু একটা বিষয় কি, কালসর্প একটা জিনিস প্রত্যেকটা মানুষকে শেখায় যে ইউ হ্যাভ টু স্ট্রাগল। সচিন কি করতো? সচিন দিন রাত, শাহরুখ খান কি করতো? দিন রাত ওনারা তো শাহরুখ খান, ওরা তো এস্টাবলিশ হয়েই গেছে না, একদিনও হয়নি। তারা কিন্তু 0 থেকে শুরু হয়েছে। আজকে সচিন তেন্ডুলকারকে কিন্তু আউট অফ দ্য টিম যেতে হয়েছে, ইন্ডিয়া টিমের বাইরে গিয়ে বসতে হয়েছে, ওকে ফাইট ব্যাক করে আসতে হয়েছে। শাহরুখ খানেরও বহু সিনেমা আছে ফ্লপ হয়েছে, তাকেও ফাইট ব্যাক করে আসতে হয়েছে। ওয়াই? কারণ সাধারণ মানুষদের জন্য তাহলে কি হবে? সাধারণ মানুষদের কি করতে হয়? ধরুন কালসর্প আছে, আই হ্যাভ টু স্ট্রাগল লট। এইবার শুধু স্ট্রাগল করলে হবে না, আমাকে কিন্তু প্ল্যান করতে হবে যে আমি এই যে স্ট্রাগলটা করছি, আমি স্ট্রাগলটা আমার কোথায় খামতি আছে, কোথায় প্রবলেমটা হচ্ছে, সেই জায়গাকে আমাকে কিন্তু নিজেকে ঠিক জায়গাটা ফাইন্ড আউট করতে হবে এবং সেই জায়গাটা আমাকে ডেভেলপ করতে হবে। তখন কিন্তু সেই কালসর্প আমাকে আস্তে আস্তে পজিটিভ দিতে শুরু করবে। এর আরো অনেক রকমের প্রসেস আছে, যেমন প্রথমত নিজেকে স্থির হতে হবে। এই যে কালসর্প তৈরি করছে রাহু আর কেতু, রাহু আর কেতুর একটা ফাংশন বুঝতে হবে। রাহু কি করে জানেন তো? রাহু আউট অফ দ্য ওয়ে গিয়ে সবসময় মানুষকে চিন্তা করতে শেখায়। আজকে যা কিছু আমাদের সোসাইটিতে ডেভেলপমেন্ট দেখছেন, কজ বাই রাহু অনলি। রাহু যে কোনো জিনিসকে ফার্স্ট গ্র্যাব করে, আর কেতুর নেচার হচ্ছে আমি যে জিনিসটা গ্র্যাব করব সেটার একদম চরম ডেপথে যাও। তার মানে কি হলো? ফার্স্ট গ্র্যাব করছে রাহু, কেতু বলছে আমি তার চরম ডেপথে যাও, ঠিক আছে? তার মানে আমি সেটাকে নিয়ে সাধনার পর্যায়ে পৌঁছে মানে যাব। রাহু আর কেতু এই যে দুটো রয়েছে নক্ষত্র, এরা কি মানে গ্রহ গ্রহ, তো এরা দুজনে কি পজিটিভ ভাইব নিয়ে আসে মানুষের মধ্যে? পজিটিভ নেগেটিভ নেই, এটা এদের কাজ। আজকে রাহুর কাজ হচ্ছে বিভিন্ন রকমের কাজ আছে, সেই কাজগুলো সেটা তার কাজ। আজ একটা মানুষ ধরুন একটা ফার্মারের কাজ হচ্ছে সে চাষ করছে, একটা ব্রাহ্মণের কাজ হচ্ছে সে পুজো করছে, একটা বিজনেসম্যানের কাজ হচ্ছে বিজনেস করছে, এটা হচ্ছে তার কাজ। সেই কাজটা কিছু মানুষের জন্য পজিটিভ হচ্ছে, কিছু মানুষের জন্য নেগেটিভ হচ্ছে, তাই না? আজকে ধরুন কোন একটা জায়গায় স্কুলে পরীক্ষা হচ্ছে, পাশে কোনো একটা জায়গায় ধরুন 10টা ব্রাহ্মণ মিলে পুজো করছে, এখানে নয়েজ তৈরি হচ্ছে। এই যে নয়েজটা তৈরি হচ্ছে এই ব্রাহ্মণটার জন্য তো ডেফিনেটলি শুভ, বা যার জন্য পুজো হচ্ছে তার জন্য তো পজিটিভ, তাই না? কিন্তু যে স্কুলে পাশে বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কি পজিটিভ? তাদের কানে তো সাউন্ডটা আসছে, তাদের কনসেন্ট্রেশনটা তো কমতি হচ্ছে। সেম অ্যাজ এদের প্রত্যেকটা প্ল্যানেটের নিজস্ব কাজ ওটা, সেটা আমাদের ক্ষেত্রে আমাদের বার্থ চার্ট অনুযায়ী আমাদের পজিটিভ আসছে না নেগেটিভ আসছে সেটা ডিপেন্ড করছে। ক্লিয়ার? এইবার রাহুর ইন জেনারেল কাজ হচ্ছে ফার্স্ট মুভ, যে কোনো জিনিসকে গ্র্যাব করা। রাহুর এগুলো হচ্ছে কাজ, ফাইন্যান্সিয়াল গেইন করা, ঠিক আছে? কেতুর কাজ হচ্ছে কোনো একটা জায়গায় স্টিল হওয়া, স্থির হওয়া, ঠিক আছে? কোনো একটা বিষয়কে নিয়ে ডেপথে যাওয়া।
এই যে আমরা বলি সাধনা, সাধনা মানে কি প্র্যাকটিস অ্যাট টু দ্য এন্ড। আমি যতক্ষণ না সেটার মধ্যে পারফেক্ট সাধনা না করছি, সেটা আমি পারফেক্ট হচ্ছি, ততক্ষণ সেই হ্যাবিটটা আমি চালিয়ে যাবো, দ্যাট ইজ কল সাধনা। সাধনার অন্য কোনো বিষয় না। যে কোনো জিনিসকে নিয়ে আমি এতটাই ডুবে যাবো, এতটাই মগ্ন হয়ে যাব, যতক্ষণ না আমি ওটা পারফেক্ট হচ্ছে আমি ওটাকে ছাড়বো না। এক্স্যাক্ট দেখুন, এই যারা ডেভেলপ করেছে তাদের মধ্যেই কিন্তু এই নেচারগুলো আছে। এটা কিন্তু কালসর্পই দেবে। তার মানে কি হচ্ছে, আমাকে ফার্স্ট গ্র্যাব করতে হচ্ছে। কিন্তু সবাই তো আর সেম হবে না। আমার কথাটার মানে হচ্ছে, মানে আমি বলতে চাইছি যে সচিন তেন্ডুলকার, শাহরুখ খান এরা হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ কি করে সাধারণ মানুষের কি করে হবে? সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই, কারণ ওরা একটা স্টার হয়ে গেছে। আমি এখানে স্টারে আসছি না, ধরুন আমি একটা নর্মাল চাকরি করছি, ঠিক আছে, ধরুন সেখানেও তো অনেকে অনেক রকম ভাবে। এখন সব থেকে ভোলাটাইল জবের জায়গা হচ্ছে কোন একটা ইন্স্যুরেন্স সেক্টরে কেউ জব করছে। ইন্স্যুরেন্স সেক্টরে দেখবেন কেউ 3 মাস টিকতে পারছে না, কেউ আবার দেখবেন 15 বছর সেখানে কিন্তু জব করছে, তাই তো? তাও আবার বললাম প্রত্যেকের বার্থ চার্ট কিন্তু আলাদা, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকের প্রেডিকশন। তাও আমি এখানে একটা কথা বলছি, ধরুন একজন ব্যক্তি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতে ঢুকেছে, তার কালসর্প আছে। এইবার সেই ব্যক্তি ওখানে ঢুকে স্ট্রাগল করছে, যেহেতু কালসর্প আছে, তার আগেও সে 2-1টা চাকরি কুইয়েছে, তাকে তার যে নেগেটিভ পার্টটা আগে ফার্স্ট বুঝতে হবে, তাকে রেগুলার কিন্তু নক করতে হবে ওই জায়গাটা, সেই জায়গাটা প্র্যাকটিস করে করে তার যেটা নেগেটিভ পার্ট সেটা পজিটিভে আনতে হবে। আনলেই কিন্তু এই কালসর্প তখন তাকে পজিটিভ দেবেই। আজকে আমরা স্টার দেখছি শাহরুখ খান কি সচিন কি, এরা কিন্তু একদিনে হয়নি, এদের স্ট্রাগলটাকে আমরা কিন্তু কেউ দেখছি না। এরা স্ট্রাগল করে, এরা বিশাল স্ট্রাগল করেছে, রাতের পর রাত সচিন উঠে প্র্যাকটিস করতো বল ঝুলিয়ে, আমরা শুনেছি, আমরা জানি, হ্যাঁ, রাতের পর রাত স্ক্রিপ্ট নিয়ে শাহরুখ খান প্র্যাকটিস করতো, এটা আমরা শুনেছি। তার মানে সেই লেভেলে তারা তাদের জায়গাটাকে সাধনার পর্যায়ে পৌঁছে দিয়েছিল, সব কিছু ছেড়ে তারা সেটা করছে, তারপর আজকে তারা এই জায়গায় এসছে, তাই না? তার মানে কালসর্প থাকলে তখনই কিন্তু পসিবল ডেভেলপ করা। যাদের কালসর্প নেই, উল্টে তারা এই পর্যায়ে পৌঁছতে পারবে না। কিন্তু এই যে কালসর্প বলে যে পুজো, এখন তো আমরা সবাই জানি যে এখানে পুজো হবে, অনেক উজ্জয়িনীতে, নাসিকে পুজো দিলেই হয়তো কালসর্প দোষ খণ্ডন করা যাচ্ছে। অবশ্যই। এবং আমি আরেকটা এতে যুক্ত করছি, সেটা হচ্ছে এই যে মাঙ্গলিক আপনি বললেন, মাঙ্গলিকে বললেন যে এত, কিন্তু মাঙ্গলিক নন মাঙ্গলিক বিয়ে করলে ডিভোর্সের পরিমাণও বাড়ছে, কিন্তু সেই ক্ষেত্রে কি করে প্রতিকারটা হচ্ছে? এই ক্ষেত্রে যে কালসর্পটা আগে বলিনি, আমি তারপরে মাঙ্গলিকটা ঢুকছি আবার। তো কালসর্পের ব্যাপারটা অবশ্যই এর বিভিন্ন রকম পূজার পদ্ধতি আছে, ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকম। তো যদি পার্টিকুলারলি কি সেই পুজো করা যায়, যদি তার পার্টিকুলারলি ঠিকঠাক রেমেডি হয়, তাহলে এই কালসর্প যে নেগেটিভ পার্টটা দিচ্ছে, সেই নেগেটিভ পার্টটা কিন্তু সরে আসবে। নেগেটিভ পার্টটা কি হচ্ছে, এই আমার ইনফ্যাক্ট বলতে কোনো আপত্তি নেই, আমার ছোট বয়স থেকে আমি শুনেছিলাম আমার কালসর্প আছে, ঠিক আছে, পূর্ণ কালসর্প আছে। তো এই কালসর্প নিয়ে আমি যখন ছোট ছিলাম, কালসর্প মানে কি ওই সাপের কিছু একটা, সাপের কিছু, ইটস এ টার্ম, রাহু কেতু রিলেটেড, ইটস এ টার্ম, ঠিক আছে, এখানে সাপের কোনো ব্যাপার নেই, এখানে এটা ইটস জাস্ট এ নেম, একটা যোগের নাম দেওয়া হয়েছে কালসর্প, ঠিক আছে, মানে হচ্ছে সময়, সময়ের যে সর্প, ঠিক আছে, সেই কাল মানে আমরা কি বুঝি, সাপ, সেই জায়গা থেকে একটা আসছে। সাপ আলাদা করে আমরা যে রেপটাইল সাপ বুঝি, সেই সাপের কোনো ব্যাপার নেই। সময়টাকে কখনো মন্থর করে দিচ্ছে আমাদের জীবনে, কখনো গতি বাড়িয়ে দিচ্ছে, এটাই পার্থক্য করে দিচ্ছে। আমি যেটা বলছিলাম, আমার নিজের কালসর্প ছিল, ঠিক আছে, এবং ছোট আমি যখন ছিলাম, আমার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা আমাদের ফ্যামিলিতে ছিলই, তো আমার বাবার কাছে অনেকেই আসতেন, তো আমি তখন শুনেছি যে আমার কালসর্প আছে, তো আমাকে খুব স্ট্রাগল করতে হয়, ডেফিনেটলি আমাকে আমার লাইফে স্ট্রাগল করতে হয়েছে, বাট আমি কালসর্প নিয়ে পিএইচডিও করেছি, ছোট বয়স থেকে আমি কালসর্প নিয়ে স্টাডি করতাম যে আমার কি হতে পারে। আমাকে বলেছিল আমার মাধ্যমিক আমি পাস করতে পারবো না, ঠিক আছে, বাট আমি MBA গ্র্যাজুয়েট, ঠিক আছে, টপ কোম্পানিতে MNCতে আমি জবও করেছি, বিদেশে যাতায়াত করি, প্রেজেন্টলি প্যান ইন্ডিয়াতে আমি চেম্বার করছি, ঠিক আছে। তো আমি দেখেছি কালসর্পর ব্যাপারটা, একে যদি আমরা ঠিকভাবে না রেমেডি করতে পারি, তাহলে কিন্তু কালসর্প দারুণ পজিটিভ দেয়, এবং মানুষকে যে কোনো পর্যায় থেকে, একটা মানুষ ভাবছে সে শেষ, তার আর কিছু হওয়ার নেই, সেই জায়গা থেকেও কিন্তু মানুষটা আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং ডেভেলপমেন্ট করবে। এটা কিন্তু কালসর্প যোগের বিশাল বড় গুণ, এটা কালসর্প কিন্তু পড়ায়,
মানুষকে বুঝতে হবে যে তার এক্সাক্ট প্রবলেমটা কোথায়, অ্যাকর্ডিংলি সে তার জায়গায় যদি রেমেডি করে তাহলে কিন্তু বেরিয়ে আসবে। এইবার বুঝতে হবে তার কালসর্পটার ব্যাপারটা কি আছে, যে কালসর্পটা অ্যাকচুয়ালি কি টাইপের কালসর্প, তার লাইফের কোথায় প্রভাবটা ফেলছে, যার জন্য লাইফের কোথায় ল্যাকটা হচ্ছে, সেই জায়গা থেকে তাকে বেরোতে হবে। কালসর্পর ক্ষেত্রে দেখা গেছে শিবের সাথে খুব যুক্ত, কারণ অনেক ক্ষেত্রে বলাই হয় যে এটা একটা শিবের পার্ট, ঠিক আছে, শিব মহাপুরাণে এর বর্ণিত আছে বিষয়টা। তো সেক্ষেত্রে দেখা গেছে শিবের পার্টিকুলার একটা কিছু পুজো আছে, তো সেই পুজোর থ্রুতে, সেই ক্রিয়ার থ্রুতে কিন্তু কালসর্পের একটা রেমেডি হয়, এবং সেই রেমেডি যদি করা যায়, যে কোনো মানুষ আজকে যে পজিশনে আছে কালকে কিন্তু সেখান থেকে চেঞ্জ হবেই তার। এবং সেক্ষেত্রে বহু মানুষের ক্ষেত্রে আমি দেখেছি যারা তাদের লাইফে স্ট্রাগল করছিল তাদের ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু একটা বিষয় থেকে যাবে, আপনি ডেভেলপ করবেন ঠিকই, কিন্তু স্ট্রাগলটা আপনাকে ছাড়া যাবে না। আপনি যেদিন সারা জীবন স্ট্রাগল করে যেতে স্ট্রাগল, এবার স্ট্রাগলটা আমরা নেগেটিভ তাহলে ওয়েতে প্রতিকার হয়ে কি আমরা হলো? চিন্তা করি স্ট্রাগল মানে নেগেটিভ। আজকে আপনি চিন্তা করুন যে আমি ধরুন আজকে আমি চিন্তা করছি আমি স্ট্রাগল করছি বাস ধরবো বলে, বাস পাচ্ছি না, স্ট্রাগল করছি। কালকে আমি স্ট্রাগল করছি একটা BMW কেনার জন্য। দুটোতেই কিন্তু স্ট্রাগল আছে। আজকে আমি একটা ল্যান্ড রোভার ইউজ করছি, সেখান থেকে আমি একটা অন্য কিছু করবো, সেটাও কিন্তু একটা স্ট্রাগলই। সেটা কি ইজি ওয়েতে? আমাদের লাইফ কি স্ট্রাগল ছাড়া হতে পারে? সবকিছুরই স্ট্রাগল তার দরকার। মানে এবার তাহলে স্ট্রাগলের আপলিফমেন্টটা কোথায়? এখানে আপনার আপলিফমেন্টটা করছে, এখানে কি আপনাকে স্ট্রাগল করতে হবে। আজকে শাহরুখ খান কি স্ট্রাগল করছে না? ডেফিনেটলি করছে। আজকে সুচিলি কি স্ট্রাগল করছে না? যারা এত বড় বড় প্লেয়ার তারা কি স্ট্রাগল করছে না? প্রত্যেকটা মানুষ তাদের জায়গায়, তাদের কাজের জায়গায় তাদেরকে স্ট্রাগল করতে হবে। স্মুথ কিছু হয় না, কারণ তার দশা অন্তর্দশা, তার জন্মছক, সেইটা একটা কজ আছে, আমি সেটা ভুলে গেলে তো চলবে না। কালসর্প তার রেমেডি করেছি, দারুণ পজিটিভ পাচ্ছি, দ্যাট ডাজন্ট মিনস লাইফ গোয়িং টু স্মুথ, নট লাইক দ্যাট। তার দশান্ত দশাও আছে, তারও তো রেমেডিটা তাকে পেতে হবে, তারও ফলটা তাকে তো পেতে হবে। আচ্ছা, এই যে বলে যে নাসিক বা উজ্জয়িনী মন্দিরে গিয়ে বা মঙ্গল যে মন্দির রয়েছে আমরা জানি, তো সেখানে পুজো করলে নাকি বলে যে মাঙ্গলিক বা কালসর্প বা এগুলো খণ্ডন করা যেতে পারে, কিন্তু এগুলো কি আদৌ খণ্ডন হয়? এটা অ্যাকচুয়ালি খণ্ডন কথাটা একটা চালু কথা হয়ে গেছে, এটা একটা আমাদের ভুল ধারণা যে আমি কেটে বাদ দিয়ে দিলাম। আপনি যেটা নিয়ে জন্মেছেন, আমরা কি ঈশ্বর যে আমরা সেটা জন্মছক থেকে তুলে ফেলে দেবো? পসিবল না। আমরা কি করি? আমরা যেটা করি, জন্মছকে যে নেগেটিভ ভাবটা থাকে, সেই নেগেটিভ ভাবের প্রভাবটা কমানো হয়। প্রতিকার দুরকম হতে পারে, একটা হচ্ছে পুষ্টি আর একটা হচ্ছে তুষ্টি। এর বাইরে কোনো প্রতিকার হতে পারে না। পুষ্টি কি? পুষ্টি মানে হচ্ছে যে প্ল্যানেটটা আমার জন্য পজিটিভ তার পাওয়ারটা বাড়ানো, সে যেভাবেই হতে পারে, ঠিক আছে, ওয়ে যাই হোক। যে প্ল্যানেটটা আমার জন্য নেগেটিভ তার নেগেটিভিটিটা কমানো, এটা হচ্ছে তুষ্টি। এই দুটোই রেমেডি। তাহলে আমাকে দেখতে হবে এই যে কালসর্প যদি আমাকে নেগেটিভ দেয়, তখন তাকে আমার কি করতে হবে না, তুষ্টি করতে হবে। করলে তার নেগেটিভিটিটা কমবে এবং তার পজিটিভিটিটাকে বাড়াতে হবে। বাড়ালে কি হবে, তার ওই যে নেগেটিভ পার্টটা আমাদের লাইফে আসছে সেটা কিন্তু কমে যাবে, তার পজিটিভ পার্টটা কিন্তু তখন এগোতে শুরু করবে। সেম প্রত্যেকটা ক্ষেত্রে, যে প্ল্যানেট আমার জন্য পজিটিভ তাকে আমি পুষ্টি করব, যে নেগেটিভ তাকে আমি তুষ্টি করব। অতএব আমরা যদি কোনো রকম প্রতিকার করি, সেই প্রতিকারের ডেফিনেটলি রেজাল্ট তো মানুষ পাবেই। তো বিভিন্ন মন্দিরে এই যে পুজো দেওয়া হচ্ছে, এই পুজোগুলো আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে এই একাধিক ব্যক্তিকে একসাথে বসিয়ে তাদের নাম সংকল্প করিয়ে একটা পুজো দেওয়াটার, এটা আবার আমি খুব বিরোধী। কারণ এরকম করে আমাদের শাস্ত্রে অ্যাকচুয়ালি বর্ণিত নেই, এখন আমরা আমাদের মতো করে বানিয়ে নিয়েছি। একটা পুজো একজনের নামেই হতে পারে, একজনের নামপত্র দিয়ে সংকল্প হতে পারে। এবার একটা যদি পরিবার হয়, ধরুন আজকে আমার পরিবারের আমি একটা কোনো পুজো করাচ্ছি, আমি আছি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ফ্যামিলি মেম্বাররা আছে, আমাদের একই গোত্র, একই সাথে পুজোটা দিলাম, ইটস পসিবল, ঠিক আছে। কিন্তু যখন গোত্র আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই পুজোটা করাটা একটু অকওয়ার্ড লাগে। তাই আমি মনে করি কেউ যদি একা পুজো দেন তো বেটার ডেফিনেটলি। তবে এই মন্দিরগুলোয় কি হয়, পুজো দিলে ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট তো আসেই, কারণ জ্যোতির্লিঙ্গ বা শক্তি ক্ষেত্র, এই সমস্ত জায়গায় পুজো দেওয়ার তো একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করেই আমাদের জীবনে, বিশাল কাজ করে। আপনি কি মনে করেন যে এখন যে অনেকেই আমরা সবাই মানে অ্যাস্ট্রোলজিটাকে অনেকটাই ঠকবাজি বিজনেস হয়ে গেছে,
তো সব জায়গায় করলেই আমরা এখন বিভিন্ন সোশ্যাল সাইডেও দেখছি, এবং যে কেউ বলছে যে মানে সব গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করছে, সবাই সবটা জানে। তো এই দিকটা কি বলবেন, মানে সঠিক ওয়েটা কোথা থেকে আসছে? অ্যাকচুয়ালি এটা খুব কন্ট্রোভার্সিয়াল পার্ট, ঠিক আছে? তো এটার জন্য আমি যেটা মনে করি, আমাদের অ্যাকচুয়ালি যে জ্যোতিষ বিষয়টা যখন তৈরি হয়, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের এটা প্রত্যেকের ব্যক্তিগতভাবে এটা একটু হলেও জানা উচিত। কারণ প্রত্যেক দিন সকালে উঠে আমরা যদি একটু গোচর বা হোরারিটা দেখি যে আজকে আমার দিনটা কেমন যাবে, হ্যাঁ, আমরা সেটা কিন্তু বলতে পারি। এবং এটা এমন কিছু হাইফাই সাবজেক্ট নয় যে আমি চেষ্টা করলে শিখতে পারবো না। বলতাম কেউ যদি চেষ্টা করে যে কোনো জিনিসকে শিখতে পারে। তো আপনি যে কথাটা বললেন সোসাইটির ক্ষেত্রে, এটা শুধু অ্যাস্ট্রোলজিতে কেন, এই একটা জালিয়াতির পার্ট কিন্তু সমস্ত প্রফেশনাল ফিল্ডেই আছে। আজকে ডক্টরিতে গেলেও আপনি দেখতে পাবেন, যারা ডাক্তার সেক্ষেত্রেও আছে, যারা উকিল সেক্ষেত্রেও আছে, সমস্ত ক্ষেত্রে সমাজের প্রত্যেকটা কণায় কণায় পৌঁছে গেছে। এটাও কিন্তু একটা কজ বাই রাহুর এটা ক্ষেত্রেও তো ওরা বিজনেস করছে, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি এক্ষেত্রে বিজনেস করছে। এবার কি হচ্ছে, অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস, অ্যাস্ট্রোলজি কিন্তু প্রপার রেমেডিতে যাওয়া, অ্যাস্ট্রোলজি একটা পার্ট, রেমেডি করা একটা পার্ট। প্রেডিকশন হুটপাট আমি একটা দুটো করতেই পারি, রেমেডি করাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। রেমেডি কিন্তু করতে গেলে ভালো করে জানাটা খুব জরুরি, ঠিক আছে? আর আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমাদের কোনো এন্ট্রান্স এক্সাম হয় না অ্যাস্ট্রোলজিতে। এটা যদি একটা জায়গায় থাকতো, একটা এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে হতো, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা সুবিধা জায়গা হতো, মানুষজন একটা সুবিধা পেতেন। এখন সেটা আমরা চেষ্টাও করছি একটা কিছু আনা। তো আমার নিজের যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন লাইসেন্স হয়েছে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, সেন্ট্রাল গভর্নমেন্ট আমি অ্যাপ্রুভড, ওকে। তো আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন কি বলবো, তারা তাদের জায়গা থেকে গেছে এবং ল্যাক অফ নলেজের জন্য তারা নিজেরাও প্রবলেম পড়েছে। অ্যাকচুয়ালি আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাবো, এটা একটা বিগ কোশ্চেন, বিগ ডাউট মানুষের মনে এখন ভয় এসে গেছে যদি কিছু ক্ষতি করে দেয়, যদি কোনো ক্ষতি করে দেয়, আমার হাত দেখে আমার ভাগ্য পরিবর্তন করে দিল, ভাগ্য বা আমার ভাগ্যের পজিটিভ সাইডটা নিয়ে নিল। অ্যাকচুয়ালি প্রথমত কেউ কারোর ভাগ্যকে নিতে পারে না, এটা একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, ঠিক আছে? আপনি আপনার ভাগ্য নিয়ে যা জন্মেছেন আপনি সেটাই পাবেন, আমি আপনার ভাগ্য থেকে কিছু নিতে পারবো না। কিন্তু মানুষের মধ্যে পজিটিভনেসটা তো নিয়ে নিতে পারে। এবার পজিটিভনেসটা ডেফিনেটলি নিতে পারে, কারণ সে আপনার মাইন্ডের সাথে তো ডেফিনেটলি ওয়ার্কআউট করতেই পারে। এবার আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, দেখবেন আপনি যার কাছে যাচ্ছেন, আমাদের প্রত্যেকের একটা নিজস্ব অরা থাকে, ঠিক আছে? সেই অরা কিন্তু আমাদেরকে সবসময় একটা ইন্ডিকেশনস দেয়। আমি ধরুন একটা কারোর কাছে গেলাম, তার অরা আমার অরার সাথে যদি ম্যাচ না করে না, আমি সেই জায়গায় কিন্তু কমফোর্টেবলি থাকতে পারবো না, কিছু একটা অস্বস্তি কাজ করবে। তো যদি আমাদের সেরকম কিছু একটা অস্বস্তি কাজ করে, কিছু একটা করে, তাহলে আমি সেখানে গেলাম না। সেটা কি করে লোকে বুঝবে? সেটা তার মধ্যে ইন্ডিকেশনটা আসবে, তার অরা তাকে ইন্ডিকেশন ঠিক দেবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের হয় এটা, প্রত্যেকের একটা অরা আছে। আমরা তো মানুষ তো বুদ্ধিমান প্রাণী, আমাদের ব্রেন এত ইভলভ। যখন প্রচুর প্রাণী আছে তাদের ব্রেন ইভলভ নয়, তারা তাদের যেখানটা ভয়ের জায়গাটা বুঝতে পারে, আমরা কেন বুঝতে পারবো না? আমরাও ডেফিনেটলি বুঝতে পারবো, কিন্তু আমাদেরকে একটু সচেতনভাবে ডেফিনেটলি দেখা উচিত। এবং অ্যাস্ট্রোলজি সেক্টরেও বেশ কিছু প্রবলেম তো ডেফিনেটলি আছে, কিন্তু মানুষের একটু ভালো করে বিবেক বিবেচনা করে বুদ্ধি করে চলা উচিত, এটাই আমি বলতে পারি। আচ্ছা, এই যে গ্রামগঞ্জে আমরা দেখি টুকটাক করে, যেটা ব্ল্যাক ম্যাজিক করে, অনেক মানুষকে বলে যে ধরুন কোনো সেক্টরে, চাকরি সেক্টরে হোক বা বিভিন্ন কাজের ক্ষেত্রে হোক, বা এই যে আমরা ম্যারেজের ক্ষেত্রে বলি যে তাকে টুকটাক করে তার বশে নিয়ে আসলাম। তো আপনি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আপনার এই ক্ষেত্রে মানে কি মনে হয় যে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় এরকম? অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকে আমি দেখেছি অল ওভার ইন্ডিয়া, মানে ব্ল্যাক ম্যাজিক, কিন্তু আমি নিজে বলছি আমি নিজেও সেটা ফিল করেছি। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, এটা কিন্তু কোনো পজিটিভ সাইড নয়, এটা অ্যাকচুয়ালি টোটালি ভেরি মাচ নেগেটিভ। এবং এর সুদূর প্রসারী নেগেটিভ ফল থাকছে যে করছে তার জন্য, যার উপর করাচ্ছে তার জন্য তো বটেই। এবং এই ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে দেখা যায় যার উপরে এটা ইমপ্লিমেন্ট হয়েছে তার বিভিন্ন রকম নেগেটিভ জিনিস চলছে হচ্ছে। তো এখান থেকে বাঁচার একটা স্ট্রেট খুব সিম্পল ওয়ে আছে। যদি আমরা কোনো একটা পঞ্চমুখী হনুমানের মন্দিরে গিয়ে মিনিমাম একটা পুজো দিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায়। এবং কারোর উপরে যদি ব্ল্যাক ম্যাজিক ইমপ্লিমেন্ট হয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে, এটা যদিও মানে কি বলবো, এই কথাটা কতটা গ্রহণযোগ্য হবে সমাজে জানি না, কিন্তু আমি বহু মানুষকে বলতে শুনেছি যাদের উপরে এই
ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই হয়েছিল, যে আমি হঠাৎ হঠাৎ করে কিছু ব্যাড স্মেল পাচ্ছি, হঠাৎ হঠাৎ আমার খুব ঘাম হয়, হঠাৎ হঠাৎ গা হাত পা চুলকায়, হ্যাঁ, না কোনো কাজ করতে গেলে হয়তো সেই কাজটা ফুলফিল হচ্ছে না, বাধা সৃষ্টি হচ্ছে, বার চার্টে আছে যে পজিটিভ আছে, কিন্তু তাও সেই কাজটা আমার ফুলফিল হচ্ছে না, এই ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক আটকে যাচ্ছে, হওয়া কাজটা হচ্ছে না। এর অ্যাপ্লিকেশনস তো ব্ল্যাক ম্যাজিকের আছেই, এবং ব্ল্যাক ম্যাজিকে আমি দেখেছি বহু মানুষের জীবনকে মানে খুব ভাবে ড্যামেজ করতে, এটা আমি দেখেছি। এটা ব্ল্যাক ম্যাজিক ইজ এ ভেরি ব্যাড থিং। এটা মানুষের উপরে ইমপ্লিমেন্টেশন এটা খুব বাজে রিয়্যাক্ট করে। এটা বাচ্চার দেখলে বোঝা যায়, এবং তার হাত দেখলে তো ডেফিনেটলি বোঝা যায় যে তার উপরে ইমপ্লিমেন্টেশন হয়েছে কি হয়। আচ্ছা, এই যে আমরা জানি বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশান কোণে বলে যে ভগবানের অবস্থান, যেটাকে নর্থ ইস্টে বলে, ওখানে টয়লেট বলুন বা কিচেন হওয়াটা কি অ্যাকচুয়ালি ঠিক? মানে কখনোই না, অ্যাকচুয়ালি টয়লেট হওয়াটা তো কোনো মতেই অ্যাকচুয়ালি বাস্তু মতে নর্থ ইস্ট কর্নারটা কোনো মতেই একদমই উচিত নয়। নর্থ ইস্ট কর্নার বা ঈশান কোণে অবশ্যই দেবতাদের স্থান। যদি এখন তো বিভিন্ন রকম ফ্ল্যাটের জন্য প্রবলেম তৈরি হচ্ছে, যদি আমরা ঈশ্বরের জায়গাটাকে নাও রাখতে পারি, কিন্তু খারাপ জায়গা বা বাথরুম টয়লেট ওখানটা করা কোনো মতেই উচিত নয়। এবং যাদের দেখা গেছে নর্থ ইস্ট কর্নারে কোনো রকমভাবে বাথরুম আছে, তাদের কিন্তু বিভিন্ন রকমের ডিস্টারবেন্স তাদের লাইফে আসছে, হেলথ ইস্যুস আসছে, তাদের লাইফে স্ট্রাগল আসছে, তাদের কর্মের জায়গায় সমস্যা আসছে, কনজুগাল লাইফে সমস্যা আসছে, পার্সোনাল লাইফ তো ড্যামেজ হচ্ছেই, প্রফেশনাল লাইফ ড্যামেজ, সব দিক থেকে ড্যামেজ হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে এগুলোর প্রতিকার কি রয়েছে? মানে এর তো বাস্তুটা অ্যাকচুয়ালি পুরোটা দেখতে হয়, অ্যাকর্ডিংলি প্লেস করতে হয়। তাও আপনার দর্শকদের জন্য একটা আমি জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে আপনাদের যাদের দেখবেন ঈশান কোণে বা নর্থ ইস্ট কর্নারে বাথরুম আছে বা কোনো নোংরা জায়গা হয়ে আছে, চেষ্টা করবেন সেই জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে। বাথরুমের মধ্যে যেন জল না থাকে, সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন। একটা কাঁচের বাটিতে সন্দক লবণ দিয়ে রেখে দেবেন। আর আপনার সাউথ ওয়াল, বাড়ির বা ফ্ল্যাটের যে সাউথ ওয়াল হবে না, তার থেকে ছাদের সাইড থেকে 1 ফুট বাদ দিয়ে একটা লাল রঙের নাইট ল্যাম্প জ্বালিয়ে রেখে দেবেন অলওয়েজ 24 ঘন্টা। এতে কিছুটা হলেও পজিটিভিটি আসবে, কিন্তু বাকি বাস্তুটা দেখাটাও খুব জরুরি। যদি বাস্তুটা না দেখা যায় তাহলে কিন্তু কোথায় কি ইমপ্লিমেন্টেশন হবে সেটাও একটা সমস্যা, এবং সেখানে কিছু রেমেডি করতে হয়, করার পর জায়গাটা ডেফিনেটলি সলভ হয়। কিন্তু অনেক সময় তো অনেক সমস্যাও ক্রিয়েট হয়ে যাচ্ছে, ডেফিনেটলি। কিন্তু অনেকের বাড়িতেও রয়েছে, যেমন সবসময় তো মানে সেই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য কোনো বাড়ি জায়গায় চেঞ্জ করার কথা তো আমি বললামই না। আমি কি বললাম যে যখন এই জায়গাটা আসে তখন কিছুটা হলেও রেমেডি করাটা খুব জরুরি। যেমন কিছু হোক না হোক জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিছু হোক না হোক একটা কাঁচের বাটিতে একটু নুন রাখা, সন্দক লবণ রাখা বা ফটকিরি রাখা, এতে জায়গাটা কিছুটা হলেও পিউরিফাই থাকবে। আর সবসময় ক্লিন রাখা, জায়গাটা নোংরা একদম না রাখা। এবার তার যদি ধরুন আরো যে প্রবলেমসগুলো আছে, প্রবলেমসগুলো থেকে যদি তাকে বেরোতে হয়, তাহলে কি করতে হবে? তার বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে। তাদের বাড়িতে দেখা যাচ্ছে ফুটপাট শরীর খারাপ হচ্ছে বাড়ির মানুষজনের, যারা এল্ডার্স আছে তাদের ক্ষেত্রে দেখা যায়। তো সেক্ষেত্রে তার বাস্তু রেমেডি করাটা খুব জরুরি। সেই জন্য বাস্তুটা দেখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ তার বার্থ চার্ট দেখতে হবে। আমরা অ্যাস্ট্রোলজি মানে মনে করি যে আমি আমার হরোস্কোপ রিডিং করে নিলাম, অ্যাস্ট্রোলজি হয়ে গেল, বা বাস্তু আলাদা করে বাস্তু দেখিয়ে দিলাম, বাস্তু হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে পুরো জিনিসটা অ্যাস্ট্রোলজি, পামেস্ট্রি, নিউমোলজি, বাস্তু, স্পিরিচুয়ালিজম, এই এন্টায়ার পার্টটাকে নিয়ে কিন্তু অ্যাস্ট্রোলজি। এই পুরো স্পিরিচুয়াল যেটা বললেন, মানুষ কিভাবে স্পিরিচুয়াল দিক থেকে এগোতে পারবে? স্পিরিচুয়াল দিক থেকে আধ্যাত্মিক দিকে কিভাবে যেতে পারবে? আধ্যাত্মিক দিক থেকে এগোতে পারবে মানে হচ্ছে তার ধরুন যে দেবতা প্রিয়, যেই হতে পারে। বহু মানুষ আছে তাদের কোনো দেবতা প্রিয়ই না, তাদের হয়তো প্রকৃতি প্রিয়, প্রকৃতিই তার কাছে ঈশ্বর, সে প্রকৃতিকেই ভালোবাসাটা জরুরি। সেখানে বসে যে আমি সেই তার জন্য সবসময় আমাকে বিশাল হোমযজ্ঞ করতে হবে, নট লাইক দ্যাট। আমি তাকে ভালোবেসে যেটা সত্য সাইড মানে হচ্ছে পজিটিভ জিনিস দেয়া, ঈশ্বরকে গিফট করা, দ্যাট ইজ। আচ্ছা, আমরা সবাই দেখছি এখন সবাই ওই ফিরোজা বা পাইরাইটস পড়ছে, সবাই বলছে যে ম্যানিফেস্টিং, যেটা বলছে যে সবাই ওইটা পড়লে নাকি অনেক টাকা উপার্জন করতে পারবে। তো এটা কি সত্যি যে এরকম কিছু জিনিস, যদি ধাতু মানে ইটস আ ধাতুই, তো
তো ধাতু এরকম না, এগুলো হচ্ছে বেটস, এগুলো হচ্ছে Beads. কাইন্ড অফ স্টোন ক্রিস্টাল, Okay. ঠিক আছে। এরও এখন মার্কেটে প্রচুর ডুপ্লিকেট, এগুলো এখন প্রচুর বিজনেস হয়ে প্রচুর রয়েছে। বিজনেস হয়ে তো রয়েছে। এগুলো পড়লে সত্যি কি মানে আমি এখন দেখছি অনেকেই হাতে এরকম বিটস পরে রয়েছে যে অনেক দিক থেকে হ্যাপি রয়েছে। শুধু পাইরাইট কেন, হেমাটাইট আছে, আরো অনেক রকমের স্টোন এই সেক্টরে আছে। তো সেগুলি ইউজ করলে ডেফিনেটলি মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি কখনো ফাইন্যান্সিয়াল গেনের জন্য এরা ইউজ করছে, কিন্তু সবার ক্ষেত্রে বললাম, সবার ক্ষেত্রে যে সবকিছু প্রযোজ্য সেটা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের বার্থ চার্ট আলাদা, তাকে সেই মতো করে ইউজ আপনি করতে বলছেন হবে। যে বার্থ চার্ট অনুযায়ী আলাদা, কিন্তু সবাই কিন্তু এগুলো পরেই বলছে যে যেভাবে এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা, আমি একজনকে একটা সবাই বেসিক্যালি এটা পরে রয়েছে। আমি একজনকে একটা কোশ্চেন করেছিলাম যে আমার একজন ক্লায়েন্ট আছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, ওকে। তো হঠাৎ করে একদিন আমি দেখলাম এরকম হাতে আমার যেমন বিটস আছে, উনি দুটো পাইরাইটস এরকম পড়েছেন, পরে আমার কাছে একদিন এসছেন নর্মালি দেখা করতে, গল্প করতে। আমার খুব ক্লোজ উইয়ার অ্যাকচুয়ালি। তো আমার কাছে এসছেন গল্প হচ্ছে, আমি দেখলাম হাতে ওটা রয়েছে। বললাম কি হলো, এটা পড়েছে, কি ডেভেলপমেন্ট হলো? না, আমার কাছে টাকা আসছে। টাকা আসছে, কিরকম এক্সট্রা আসছে? হ্যাঁ আসছে, আমার আগে টাকাটা থাকতো না, এখন টাকাটা আসছে। তার একটা লোন চলছিল, তার লোনটা কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে, তো ইএমআইটা যেটা আছে ওটা এক্সট্রা তার কাছে থাকছে, ওটাই আসছে। অ্যাকচুয়ালি বার্থ চার্ট অনেকের ক্ষেত্রে, যারা ধরুন হুটপাট ইনকাম করতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু পাইরাইট ডেফিনেটলি কাজে লাগবে। এবং শুধু পড়া না, তাকে কিন্তু ম্যানিফেস্টেশনটা করতে হবে। সকাল 11টা যখন 11 বাজবে তখন কিন্তু তাকে সেই ম্যানিফেস্টেশন করতে হবে যে মানে না 11:11 11:11, ওকে। তো এরকম প্রচুর নাম্বার আছে, অ্যাঞ্জেলস নাম্বার আছে, বিভিন্ন রকমের নাম্বার আছে। সো সেইগুলো কিন্তু ইউজ করতে হবে, ঠিক আচ্ছা আছে। এগুলো কি কোনোভাবে নিউমেরোলজিক্যাল দিক থেকে এগুলো related? একটা পার্ট, উইচ ক্রাফটের পার্ট আছে, রিমোলজির পার্ট আছে, ঠিক আছে। তো এগুলো আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদা জনার এগুলো, ঠিক আছে। এগুলো অল কামস ইন অ্যাস্ট্রোলজি, বাট এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জনার, ওকে। ট্যারোট আছে। তো এই নাম্বারগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, করার পর কিন্তু ওটাকে রেজাল্ট আসবে। প্লাস এই যে বিটসগুলো আমরা পড়ছি, সেগুলো কিন্তু চার্জিং এর ব্যাপার থাকে, তাই কিন্তু আমাদেরকে চার্জিং করতে হবে। সেটা চার্জ হলো, তারপরে সেটা আমাদের বডিতে কিন্তু পজিটিভনেস দেবে। এটা কতদিন এই চার্জিং এর ব্যাপারটা? চার্জিং ব্যাপারটা অনেক ক্ষেত্রে দেখা গেছে বডি অনুযায়ী ডিপেন্ড করছে, যে বডিটার মধ্যে ওটা যাচ্ছে, বডি ওটা কত তাড়াতাড়ি সোক করছে। অনেক ক্ষেত্রে 1 মান্থ হতে পারে, অনেক ক্ষেত্রে 3 মান্থ দেখা গেছে, অনেক ক্ষেত্রে 1 ইয়ারও দেখা গেছে। বেসিক্যালি বডিটা কতটা সোক করছে ওইটা, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে এটা। কালো জাদু কি সত্যি হয়? যেটা এর আগে আমরা বলছিলেন। বলেছি, তো কিন্তু সত্যি কি মানুষের মধ্যে কালো জাদু করতে পারে? ব্ল্যাক জাদু তো ডেফিনেটলি, ব্ল্যাক ম্যাজিক তো ডেফিনেটলি হয়। কারণ আমি বহু ক্লায়েন্টকে দেখেছি যে তারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছেন। আমরা অ্যাকচুয়ালি আমাদের চলার পথে এত ফাস্ট হয়ে গেছি না, আমাদের আশপাশটা ঠিকভাবে আমরা নজর করি না। এমন ছোট ছোট জিনিস নিয়ে আমাদের লাইফে অবস্টাকেলস তৈরি হচ্ছে, এমন ছোট ছোট জিনিস নিয়ে। আমরা জানি যে ধরুন কোনো পুতুল বলুন বা কোনো কিছু, দ্যাট কুড বি আমরা, এনিথিং, ইটস এ ভুডু। এই, ভুডু ইজ এ থিং, আফ্রিকান থিং। এটা অ্যাকচুয়ালি আফ্রিকান তন্ত্র ভুডু, ওকে। ব্ল্যাক ম্যাজিক ইজ সামথিং এলস। আমি নিজে তো ব্ল্যাক ম্যাজিক করি না, আমি ব্ল্যাক ম্যাজিকটা কিভাবে ইমপ্লাই করে সেটাই আমি বলতে পারবো না, কিন্তু যাদের উপরে অ্যাপ্লাই হয়েছে আমি দেখেছি, যাদেরকে রিকভারি করিয়ে আনতে পেরেছি ঈশ্বরের সাহায্যে, আমি জানি তাদের লাইফে কি কি হয়েছে। ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক হয়, এবং মানুষের লাইফে তো ব্ল্যাক ম্যাজিকে অনেক প্রবলেম তৈরি হয়েছে, অবস্টাকেল তৈরি হয়েছে, মানুষের অসুস্থ হয়ে আমরা গেছে। দেখেছি যে অমাবস্যা বা পূর্ণিমাতে বলে যে স্পেশালি অমাবস্যাতে বলে যে বাইরে কোনো কিছু পরে থাকলে, ফুল বা কোনো কিছু কাপড় পরে থাকলে পা না দিতে। আমাদের মা দিদিমারা এটা বলে থাকে, এটা আগেকার দিনে লোকেরা বলতো। তো আমরা এখনকার অনুযায়ী সে হয়তো মানি না ঠিকই, কিন্তু তবুও এটা কি অ্যাকচুয়ালি কোনো কাজ করে? অ্যাকচুয়ালি ডেফিনেটলি কাজ তো করে। মানে লঙ্কা লেবু পরে থাকলে বা বিড়াল কাটলে, যেটা আমরা জানি যে বিড়াল কাটলে এখনো পর্যন্ত অনেকেই আছে যে বিড়াল কাটলে গাড়ি দাঁড় করিয়ে রেখে দেয়, বা অনেক মানুষ তো দাঁড়িয়ে যায়। কনসেপ্ট নিয়ে, ওটা একটা ডিফারেন্ট কনসেপ্ট। ব্ল্যাক ম্যাজিক নিয়ে যেটা বলছি, আমি অনেক জায়গায় তো যাই, আমার প্রফেশনাল ক্ষেত্রে আমাকে অনেক জায়গায় যেতে হয়, মুভ করতে হয়। তো আমি দেখেছি মানুষজন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনস করছেন, এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে, কারুর জামার টুকরো, কারুর চুলের অংশ, ঠিক আছে, কোনো ফুলের উপরে করে কিছু জায়গায় করে দেওয়া, এগুলো আমি দেখেছি এরা মানুষজন ইমপ্লিমেন্টেশন করছে। কিন্তু এই জিনিসগুলো একদমই ভালো না, এটা প্রচন্ড নেগেটিভ জিনিস। বাট এই নেগেটিভ জিনিসটা তো মানুষের মধ্যেই তো মানে মানুষের মধ্যে গঠন হয়ে যাচ্ছে, প্রচন্ড ক্ষতি হচ্ছে এটার জন্য। আমি আগেও বলেছি, এখনো বলছি, যারা এটা করাচ্ছে তাদেরও ক্ষতি হচ্ছে, যে যার উপরে করা হচ্ছে তারও ক্ষতি হচ্ছে, দুজনেরই কিন্তু হচ্ছে।
আজকে ধরুন এক্স ওয়াই এর উপরে করাচ্ছে, এক্স ভাবছে আমার কোনো প্রবলেম হচ্ছে না, লং টাইমে গিয়ে কিন্তু এক্স এরও প্রবলেমটা আসবে, ওকেও ফেস করতে হবে কিন্তু। মানে যাকে বলে হচ্ছে এক মাখে শীত পালায় না। একদম একদম এক মাকে নিউমারোলজিক্যাল দিক থেকে আমরা জানি যে 4 হচ্ছে রাহুর নাম্বার। হুম রাহু আমাদের একটা স্ট্রং রয়েছে, কিন্তু রাহু কিন্তু যাদের 4 নাম্বার মানে 1 3 বা 2+2 বা 3+1 4, এবার এই যখন- নাম্বারটা মানে একটু যদি আমাদের বলেন। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে চার সংখ্যা, রাহুর সংখ্যা ডেফিনেটলি আগেই বলেছি রাহুকে নিয়ে। রাহু একটু অন্যভাবে চিন্তা করতে শেখায়, এরা গতানুগতিক ওয়েতে কনভেনশনাল ওয়েতে চলে না, এরা একটু হাটকে একটু অন্যভাবে চলে এবং যে কোনো জিনিসকে খুব ফাস্ট। আজকে আপনি দেখবেন রাস্তা দিয়ে যদি কোনো একটা ফাস্ট গাড়ি যায়, গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসও ভেরি হাই। অ্যাক্সিডেন্ট হলে আবার দুমড়ে মুচড়ে যায়, কিন্তু আবার ও কিন্তু সবার আগে গিয়ে পৌঁছাবে, তাই না? এটা কিন্তু রাহুই করায় ফার্স্ট, রাহু কিন্তু ফার্স্ট করে যে কোনো আজকে আমাদের যা ডেভেলপমেন্ট রাহুর জন্যই হয়েছে। যাদের আছে এরা কখনো কারোর আনুগত্য স্বীকার করতে পারবে না, এরা কিন্তু নিজের মতো করে একটা জায়গা তৈরি করতে পারবে, যেখানেই হোক যতটুকুই হোক সেই জায়গাটা তার, সেই নিজের মতো করে তৈরি করবে। সে সেটাকে স্বপ্ন দেখবে, সে সেটাকে দেখবেন মানে তাকে একটা ধ্বংসস্তূপ দিয়ে দেবে, সে কিন্তু ধ্বংসস্তূপ থেকে একটা রাজ্য দাঁড় করিয়ে দেবে। এটা কিন্তু 4 নম্বরের একটা বিশেষ ক্ষমতা। এরা কারোর নেগেটিভিটি নিতে পারবে না, একে যা কিছু আছে স্ট্রেট ফরওয়ার্ড এর কাছে বলতে হবে। একে যদি ঘুরিয়ে পিছিয়ে কোনো রকম কিছু বলা হয় সহ্য করতে পারবে না, কারণ ও নিজে স্ট্রেট নিতে ভালোবাসে, স্ট্রেট করতে ভালোবাসে, ঠিক আছে? এ যতটা ওপেন ততটাই আবার ক্লোজ। এ হুট করে ডিসিশন নেবে আমি এখানে থাকবো না, তারপর থেকে ওখানে আর থাকবে না, কিন্তু এটাই কিন্তু 4 নম্বরদের হয়। এবার যখন ডাবল ডিজিটে চলে আসে তখন কি হয়ে যায়, 1 আর 2, ডাবল ডিজিট মানে 1 2 মানে হচ্ছে 2 আসছে, তাই তো? যখন 2 আসছে ধরুন 1 আর 3, তার মানে হচ্ছে একটা রবির সংখ্যা, একটা জুপিটারের সংখ্যা বৃহস্পতি, রবি বৃহস্পতি মিলেও কিন্তু তার মানে রাহু হচ্ছে। আবার 22 ইজ এ মাস্টার নাম্বার নিউমোলজিক্যালি, দেন অলসো চন্দ্র মিলে রাহু হচ্ছে, ঠিক আছে? আবার 31। এই প্রত্যেকটা প্যাটার্নের এই যে 4 আসছে, প্রত্যেকটা প্যাটার্নের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স কিছুটা হলেও আলাদা হবে, ডিফারেন্সিয়েট হবেই। এদের প্রত্যেকে কিন্তু একরকম হবে না, কারণ এদের মধ্যে কোথাও না কোথাও একটা মুন আছে, ইমোশন এদের কাজ করবে। এদের মধ্যে যতটা ম্যাচুরিটি হবে ঠিক কিছু ক্ষেত্রে না ততটাই ইমেচিওর থাকবে, এই জিনিসটা তাদের মধ্যে কাজ করবে অ্যাট দ্য সেম টাইম। এবার আপনি বলবেন যে একটা মানুষের মধ্যে ম্যাচুরিটি ইম্যাচুরিটি কি করে থাকছে? তারা কিছু কিছু জায়গায় এমন তাদের বিহেভিয়ারাল তাদের বুদ্ধি ইমপ্লিমেন্ট করে দেবে যেটা বিশাল বুদ্ধিমানের কাজ হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন বুদ্ধির পরিচয় দেবে যেটা ইম্যাচুর হয়ে যাবে। বললাম না একটা গাড়ি খুব হাই স্পিডে যাচ্ছে, দ্যাট ইজ রাহু। আবার গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললো, দুমড়ে মুচড়ে গেল, দ্যাট ইজ অলসো রাহু। তার মানে কি হচ্ছে, ইম্যাচুরের জায়গাটা হচ্ছে দুমড়ে মুচড়ে গেল। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কোন নাম্বারটা লাকিয়েস্ট নাম্বার? This is not actually called which number, every number is luckiest number, but তবুও ধরা হয় 9 নম্বর সংখ্যাটা যেহেতু মঙ্গলের সংখ্যা, বলা হয় এটা খুব ভালো সংখ্যা নয়, কিন্তু 1 to 9 all the number are same। বাট এই তো এই বছর মঙ্গলের বছর, কারণ 2025 মঙ্গলের বছর আছে, যার জন্য আপনি চিন্তা করুন মঙ্গলের বছর এখনো পর্যন্ত আমরা কি কি দেখে আসছি। ভূমিকম্প হলো, বহু জায়গায় মানুষ মারা গেল, অনেক জায়গায় তক্তাপলট হয়ে গেল, অনেক জায়গায় যুদ্ধ চলছে, বিভিন্ন রকমের রোগেরও আসছে, এই নেগেটিভ পার্টগুলোই আছে। মঙ্গলের বছর মানে কিন্তু এই নয় যে প্রত্যেকটা মানুষ ডেভেলপ করে যাবে। আমি আগেও কি বলেছি, ইটস এ জেনারেল প্রেডিকশন, প্রত্যেকটা মানুষের বার্থ চার্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে। কারোর বার্থ চার্ট খারাপ আছে, সে চিন্তা করে নিচ্ছে আমি বিশাল পজিটিভ ভাইব পাবো, কখনো পাবে না। তাকে তার প্রপার রেমেডিতে যেতে হবে। আমি ঠিকঠাক প্রপার রেমেডিতে গেলাম না, আমি টাইম দিলাম না আমার বার্থ চার্টকে, আমি পজিটিভিটি পাবো না। আর অ্যাস্ট্রোলজি মানে একটা সাবজেক্ট, ইটস ভেরি মাচ সায়েন্টিফিক। এখানে কোনো গল্পের কোনো কিছু স্থানই মানে এই যে ভণ্ড সাধু বা এইসব যারা রয়েছে, ভণ্ড সাধু আপনাকে আগেই বললাম এই টার্মটা আমি খুব ঘোর বিরোধী আমি নিজেও, কারণ আপনাকে আমি বললাম প্রত্যেকটা সেক্টরে ভণ্ড আছে, কিন্তু শুধু এই সেক্টরে আছে সেটা কিন্তু নয়, প্রত্যেকটা সেক্টরে আছে। এখন কোন সেক্টরে নেই, আপনি কোন সেক্টরে বলতে পারবেন না যে এখানটা পজিটিভ, কোন জায়গায় আছে। আজকে আপনি একটা অফিসে, কোনো সরকারি গভর্নমেন্ট অফিসে যান, সেখানেও আপনাকে কিন্তু কোনো না কোনো কাজ বার করতে গেলে কিছু না কিছু ঘুষ দিতে হচ্ছে।
কোনো জায়গায় আমরা বেসরকারি জায়গায় দেখছি কোনো একজন এমপ্লয়ি তার ডেভেলপমেন্ট করতে চাইছে, তার বসকে তাকে প্লিজ করতে হচ্ছে কোনো না কোনোভাবে। কোনো একটা জায়গায় কেউ বিজনেস করছে, ধরুন কারোর একটা দোকান, তাকেও তার ক্লায়েন্টকে প্লিজ করতে হচ্ছে অ্যাটলিস্ট ক্রেডিট দিয়ে, ঠিক আছে। কোনো একজন ডক্টর আজকে একটা কিছু অপারেট করছেন, সে সেখানে কিছু একটা ভুল করছে, সেও কিন্তু তার কোনো একটা জায়গায় কিন্তু তার নেগেটিভিটি দেখাচ্ছে। একজন উকিল, সেখানেও কিন্তু সে ক্লায়েন্ট, নেগেটিভিটি এভরিওয়্যার। নাও ইটস অল অ্যাবাউট ইউ, যে আপনি কোন জায়গাটাকে নেবেন। যার জন্যই না আমাদের মা সরস্বতীর সাথে রাজহংস থাকে, জানেন তো? রাজহংসের একটা বিশেষত্ব কি, আপনি জল আর দুধ মিশিয়ে দেবেন, ও কিন্তু শুধু দুধটা খাবে, জলটা পড়ে থাকবে। এই জন্যই মা সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। যার জন্য আমরা আমাদের ব্রেনটা যাতে প্রপারলি অ্যাপ্লাই করতে পারি, যেখানে মিলাওয়াট আছে, পজিটিভ জিনিসটা নিতে পারি, নেগেটিভ জিনিসটা যেন ছেড়ে। জ্যোতিষে কি মানে এরকম হয় যে কোনো মানুষকে কন্ট্রোল করা? অ্যাকচুয়ালি এই মানে জিনিসটা বিভিন্ন রকম আজকে খুব এলিমেন্টস ইটস এ বিগ কোয়েশ্চেন, মানুষকে কন্ট্রোল করা। মানুষকে কন্ট্রোল, আমি মানে কি বলবো, একমাত্র টাইম মানুষকে কন্ট্রোল করতে পারে, আর কেউ মানুষকে কন্ট্রোল করতে পারে না, এটা আই বিলিভ। সামনেই তো পয়লা বৈশাখ, এবং আমাদের বাঙালিদের কাছে হচ্ছে যে 12 মাসে 13 পার্বণ। তো এরকম কোনো উপায় আছে যে অর্থ কি করে উন্নতি করতে পারবে, বা কোনো টোটকা জাতীয় কিছু আছে যদি আমাদের দর্শকদের জানান? অবশ্যই আছে। তো আপনাদের ক্ষেত্রে ভালো করে এই বিষয়টা শুনে নিন যে পয়লা বৈশাখে কি করতে পারি। পয়লা বৈশাখ আমাদের পড়েছে বেসিক্যালি মঙ্গলবার, 15 তারিখ। সেই মঙ্গলের বছর মঙ্গলবার, মঙ্গলের বছর মঙ্গলবার পড়ছে। এবং এই পয়লা বৈশাখে আপনারা যে জিনিসটা করতে পারেন, একটা হলুদ জেলি কিনতে হবে ফার্স্ট, হলুদ জেলি, ওকে। তার মধ্যে 9টা কাঁচা হলুদ রাখতে হবে, 9টা কড়ি নিতে হবে, ছোট ছোট কড়ি কিনতে পাওয়া যায়, সেই 9টা কড়ি নিতে হবে। তার সাথে তামার কয়েন 9 পিস নিতে হবে। নিয়ে ওই চেলিটাকে ভালো করে বাঁধবেন, বেঁধে সকাল 9টা যখন বাজবে, সকাল 9টার সময় আপনার বাড়িতেই গৃহ মন্দিরে যা আছে সেখানে রেখে একটু ধূপ দেবেন, একটু প্রসাদ দেবেন, দিয়ে পুজো করে সেটা আপনার বাড়িতে যেখানে অর্থ রাখেন সেখানে রেখে দেবেন। দেখবেন ডেফিনেটলি আর্থিক গেইন কিছু না কিছু অবশ্যই হবে। এটা ইমপ্লিমেন্টেশন করুন, দেখবেন অবশ্যই কাজে লাগবে। তাহলে অনেক কিছুই জানলাম। আজকে আমার অরিত্রবাবু রয়েছেন, সো এটাই বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সামনে পয়লা বৈশাখ আসছে, তো ভালো করে এনজয় করুন। নমস্কার। নমস্কার, নমস্কার।